এই ছেলে একদম কাছে আসবে না। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। কান খুলে শুনে রাখো, এই বিয়ে আমার মতের বিরুদ্ধে হয়েছে। শুনতে পারছো? বুঝতে পারছো আমার কথা? এভাবে তাকিয়ে আছো কেন? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার অধিকারটা দিলেই চলবে। আমার কথা বুঝো নাই নাকি? আমার কাছে একদম আসবে না। আপনাকে বিয়ে করছি, কাছে আসবো না কেন? আমি তোমাকে মেনে নেই নাই, তাই। বাট আমি তো আপনাকে মেনে নিয়েছি। আপনার ঠোঁটগুলো গোলাপি, একটা চুমু দেই, দেখি কেমন টেস্ট। ঈশান তুলির কাছে গেলে তুলি রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে ঈশান তুলির হাত ধরে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, এত রাতে রেগে যান কেন? একটু তো ঠোঁট চেক করব। আমার অনেক দিনের ইচ্ছে মেয়ে মানুষের ঠোঁটে চুমু খাওয়ার। ছি, তুমি এত নোংরা এই বয়সে এইসব কি ধরনের কথা বলছো? যাবো বাবা, আমার বয়স 18, এখন এখানে আমাকে ছোট হবার মানে কি? ছি, তোমার কি লজ্জা লাগে না? তুমি জানো আমি তোমার কত সিনিয়র? অত জেনে লাভ নেই। আপনি আমার বউ, এটাই জানি। কথা কম বলেন, কিস করতে দেন, না হইলে কিন্তু। ঈশান তুলিকে কিছু না বলে সোজা তুলির উপরে শুয়ে দু হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট চোরা নিজের দখলে নিয়ে নিল। তুলি ছোটার চেষ্টা করতে লাগলো। ঈশান 3 মিনিট পর ছেড়ে দিলে তুলি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। ঈশান ঠোঁট মুছতে মুছতে বলল, বাহ, ভারী মজা তো। এই জন্যই তো বলি বন্ধুরা, ওদের গার্লফ্রেন্ডের ঠোঁটে কিস করে কেন। আসলেই অনেক মজাই, ইয়াম্মি। তুলে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে বলল, ফালতু পোলা, জোর করে একটা মেয়ের সাথে এইসব করতে লজ্জা করে না? বেহায়া পোলা কোথাকার। আরে ধ্যাত, বারবার লজ্জা শরমের কথা বলেন। আপনার সামনে কিসের লজ্জা? আপনি তো আমার বউ। এটা জানোস না স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীকে টাচ করতে হয় না? ও মা, তাই? আমি তো জানতাম না। ওকে, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আগে জানলে কিস করতাম না। ওকে, আপনি যেদিন অনুমতি দিবেন সেই দিন মন ভরে আদর কর্ম, কিস দিব। এখন গুড নাইট। ঈশান কথাটা বলে পাঞ্জাবি খুলে খালি গায়ে হয়ে পাঞ্জাবিটা ঢিল হয়ে সোফার উপরে ফেলে শুয়ে পড়ল। তুলি আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি ফালতু একটা ছেলে। আব্বু আম্মুর খেয়ে কাজ পায় নাই, আমাকে জোকারের সাথে বিয়ে দিল। তুলি বিরক্ত হয়ে মধ্যে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। ঈশান ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, লাইট অফ করেন। আর কোলবালিশ কোলবালিশ দেওয়ার জন্য ধন্যবাদ। ঈশান কথাটা বলে কোলবালিশ জড়িয়ে ধরল। তুলি কোলবালিশের উপর থেকে পা সরিয়ে দিয়ে বলল, এটা মাঝখানে রাখো, একদম ধরবে না। এটাই আমাদের মাঝে বর্ডার, বুঝতে পারছো? একদম আবার এইদিকে আসবে না। আর লাইট অফ করবো না। তোমার মতো ছেলেকে আমার বিশ্বাস হয়নি। আমি ধরবো না, একবার বলছি, তার মানে আমি ধরবো না। সো এত চিন্তা করা লাগবে না। বাট কোলবালিশ আমাকে দিতে হবে। আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। একদম না। কোলবালিশ মাঝখান থেকে সরালে থাপ্পড় মারবো একদম। এই একদম আমাকে মারার ভয় দেখাবেন না। দাদু বলছে বউয়ের কথা শুনতে, তাই চুপচাপ শুনে যাচ্ছি। না হইলে খবর ছিল। সরেন, আপনার কোলবালিশ লাগবে না। ঈশান কথাটি বলে ওর মাথার বালিশ রেখে বালিশটি জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। তুলি অনেকক্ষণ জেগে থেকে ঈশানের দিকে হাত দিয়ে চেক করতে লাগলো ঘুমিয়ে গিয়েছে নাকি। কোনো সারা শব্দ না পেয়ে তুলি ওর মাথার বালিশটা ঈশানের মাথার নিচে দিয়ে দিল। নিজের হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। ঈশানের ঘুম ভাঙলেই দেখে ওর মাথার নিচে বালিশ। ঈশান উঠে তুলির দিকে তাকিয়ে দেখে তুলি বালিশ ছাড়া ঘুমাচ্ছে। ঈশান ভাবতে লাগলো, কি মেয়ে রে বাবা, এত রাগ দেখালো, আবার যা না তাই বলল। কোলবালিশ দিল না, অথচ নিজে কষ্ট করে ঘুমিয়ে আছে, আমাকে বালিশ দিয়েছে। মেয়ে মানুষকে বোঝা বড় কঠিন। ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে দেখে তুলি শাড়ি নিয়ে বসে আছে। ঈশানকে বের হতে দেখে ওয়াশরুমে চলে গেল। ঈশান বাইকের চাবি নিয়ে নিচে গেল। ঈশানের দাদু উঠে বলল, দাদু ভাই, কোথাও যাচ্ছো? হুম, দাদু, একটু দরকার আছে। সন্ধ্যার আগে বাসায় এসো, তোমাকে তুলি দাদু মনির বাসায় যেতে হবে। কেন? যেতে হয় তাই। আচ্ছা। আর কথাটাই বলে চলে গেল। সন্ধ্যার আগেই বাসায় আসলো।
ঈশান তুলির আব্বুকে সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করে ঈশান রুমে চলে গেল। রুমে গেলে ঈশান এতগুলো মেয়ে দেখে মাথা খারাপ হয়ে যেতে লাগলো। ঈশান মেয়েগুলোকে বলতে লাগলো। হাই সুন্দরীগণ, কেমন আছো তোমরা? ঈশানের কথা শুনে তুলির কাজিনরা সামনের দিকে তাকিয়ে হেসে বলে উঠল। আরে জুনিয়র দুলাভাই যে সারাদিন কোথায় ছিলেন? ঈশান ভেতরে ঢুকে বলল। তোমাদের দেখার পরে আমি ভুলে গিয়েছি আমি সারাদিন কোথায় ছিলাম। তোমরা এত সুন্দর কেন? আমার মনে হচ্ছে আমার রুমে পরীদের মেলা বসেছে। ঈশানের কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলি রেগে ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকিয়ে ঈশানের দিকে এক পলকে তাকিয়ে থাকলো। ঈশান ফ্লার্ট করতে লাগলো। তুলির কাজিনরা বেশ মজা নিতে লাগলো। ঈশান সবার সাথে মজা করে আলমারি থেকে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঈশান রেডি হইলেই সবাই নিচে চলে গেল। ঈশান দাদুর থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। ঈশান তুলির পাশে বসে তুলির কাজিনদের সাথে ফ্লার্ট করতে লাগলো। পাশে আরেকটা মেয়ে থাকতেই ঈশান মেয়েটার একদম কাছে গিয়ে বলল। তোমার ঠোঁট জোড়া এতটা স্পষ্ট, প্রতিটা ছেলের ক্রাশ হতে একদম পারফেক্ট। ঈশান মেয়েটার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তুলির রাগে ঈশানের পাঞ্জাবি টেনে ধরে সোজা করে বসিয়ে দিলেই ঈশান হেসে বলে। আরে এভাবে টান দিলেন কেন? ওনার লিপস্টিকটা সাইডে লেগে গেছে, মুছে দেওয়ার সুযোগ দিলেন না। ঈশানের কথা শুনে তুলির রাগে দাঁতের দাঁত চেপে বলে। তোমাকে এত তার লিপস্টিক ঠিক করে দিতে হবে না, তার জন্য ওর হবু হাজব্যান্ড আছে, সে করে দিবে। ও শালিকা, তোমার হবু হাজবেন্ড আছে নাকি? মেয়েটা লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান বলে। আরে বাবা, শালিকা দেখি ভারী লজ্জা পেয়েছে। ঈশান সবার সাথে মজা করতে করতে চলে গেল। তুলিদের বাসায় এসে নামলো। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে চলে আসলো। ঈশান বাচ্চাদের সাথে ভাব জমিয়ে ফেললো। বাচ্চাগুলো ঈশান কেটে নিয়ে যেতে লাগলো। ঈশান ওদের সাথে মজা করতেই চলে গেল। তুলি ঈশানের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ ঈশান দাঁড়িয়ে গেলেই তুলি ধাক্কা খেয়ে পড়ে গেল। ঈশান সহ সবাই হা হয়ে বলল। কানা নাকি? এভাবে কেউ হাঁটে? ব্যথা পাইলেন নাকি? হাত দেন। ফালতু কোথাকার, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? ঈশান হাত বাড়িয়ে দিলে তুলি ঈশানের হাত না ধরে পাশে বাচ্চাদের হাত ধরে উঠে পড়ল। ঈশান অপমান বোধ করলো। ঈশান কিছু দূর এগিয়ে গিয়ে তুলিকে ইচ্ছে করে ফেলে দিল। ঈশান হাত এগিয়ে দিলেই তুলি হাত ধরতে গেলেই ঈশান হাত সরিয়ে সামনের দিকে তাকিয়ে তুলির আম্মুকে সালাম দিল। তুলির আম্মু হাসি মুখে বলল। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুলি, কি রে, তুই ওইখানে বসে আছিস কেন? তুলির আগে দাঁতের দাঁত চেপে উঠে দাঁড়ালো। ওর আম্মুর কোনো কথা না শুনে চলে গেল। তুলির আম্মু ঈশানকে ভেতরে আসতে বলল। ঈশান ভেতরে গিয়ে বড়দেরকে সালাম দিয়ে বড়দের সাথে কথা বলতে লাগলো। তুলির দাদি নানিদের সাথে ঈশান আড্ডা দেওয়া শুরু করে দিল। সবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে নিল। শুনতে পেল তুলির ছোট বোন বলে। কি আপু, বলেছিলাম না তুলি আপুর বর অনেক মিশুক। তোমার জামাইয়ের মতো মুখ গোমড়া করে রাখে না, সবসময় হাসতে জানে কি না কে জানে। তুলির বড় বোন কিছু বলল না। তুলির নানি দাদিরা ঈশানের প্রশংসা করতে লাগলো। ঈশান তুলির রুমে গেল। দেখে তুলির হাত দিয়ে রক্ত পড়ছে। তুলি পা ছুটিয়ে বসে খাট চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। ঈশান গিয়ে পাশে দাঁড়িয়ে তুলির হাত ধরে বলে। আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, এভাবে বসে আছেন কেন? ফার্স্ট বক্স কোথায়? তুলি এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলে। ফেলে দিয়ে এখন নাটক করতে এসেছো? আমার হাত ধরবে না, ফালতু ছেলে কোথাকার। আমি এমনই, আমাকে আপনার কাছে আসতে দিলে ভালো হবে, না হলে আমি এমনই থাকবো। তুমি জাহান্নামে যাও, আমি তোমাকে আমার কাছে আসতে দিব না। আমিও আমার মতো থাকবো। যাই হোক, ফার্স্ট এইড বক্স কোথায়? জাহান্নামে। ও মা গো, সব কিছু জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আপনি নিজে যাওয়া বাদ দিয়েছেন কেন? আপনিও যান, যান তাড়াতাড়ি গিয়ে জাহান্নাম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে ফিরে আসেন। ঈশানের কথাটি শুনে তুলি রেগে গেল। রাগী লোক নিয়ে তাকালেই ঈশান ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলল। একটু একটু ভয় লাগছে। বউদের এই জন্যই মানুষ ভয় পায়। আমারও ভয় লাগছে। ওইভাবে তাকিয়েন না, হার্ট অ্যাটাক করে মারা যাব তো।
ঈশানের কথা শুনে তুলি চোখ সরিয়ে নিল। ঈশান বলল, আমার ফোনে চার্জ নেই, চার্জার আনতে ভুলে গেছি। ব্যাগের ভেতরে আছে। আপনি নিয়ে আসছেন? সব নিয়ে আসছি, শার্ট প্যান্ট সব কিছুই আছে। ঈশান ভীষণ খুশি হয়ে তুলির গলা জড়িয়ে চুমু দিয়ে বলল। আই লাভ ইউ বউ। তুলি ঈশানের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই ঈশান সাথে সাথে গলা ছেড়ে দিয়ে উঠে পড়ল। লাগেজ খুলে শার্ট প্যান্ট বের করলো, চার্জার বের করে ফোন চার্জে দিয়ে ফার্স্ট এড বক্স ড্রেসিং টেবিলের উপরে দেখে নিয়ে এসে তুলির হাতে ব্যান্ডেজ করে দিল। ঈশান ওয়াশরুমে চলে গেল। তুলির মুখে নিজের অজান্তেই হাসি ফুটে উঠল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করলো, পাঞ্জাবি পায়জামা সোফার উপর রেখে তুলির ফোনটা নিয়ে খাটের উপর শুয়ে পড়ল। তুলি বলে ওঠে, তুমি আমার ফোন কেন ধরেছ? বউ বউ প্লিজ একটা গেম খেলি। সারাদিন একটু গেম খেলতে পারি নাই। মানে? ফোনের লকটা একটু খুলে দেন, 3 ম্যাচ খেলে দিয়ে দেব, প্রমিস। অন্য কোথাও ঢুকবো না, জাস্ট গেম খেলবো। আমি ফাজিল খারাপ হতে পারি, কিন্তু যা বলি তাই করি, মিথ্যা বলি না আমি। তুলি ফোনের নক খুলে দিল। ঈশান গেম ইনস্টল করতে লাগলো। তুলি ঈশানের পাঞ্জাবি পায়জামা তুলে ভাঁজ করে রেখে দিয়ে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঈশান ফ্রি ফায়ার খেলতে লাগলো। তুলি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ঈশান গেম খেলছে। ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে চলে গেল। তুলির কাজিনরা আসলেই ঈশান গেম খেলা বন্ধ করে ওদের সাথে যেতে লাগলো। নিচে গিয়ে ঈশান তুলির কাছে এগিয়ে দিল। তুলির ফোন নিলেই তুলির আম্মু বলল, তুলি ঈশান বাবাকে নিয়ে খেতে আয়। ঈশান চলো। ঈশান সবাইকে খাওয়ার জন্য বলল। সবাই একসাথে বলে উঠল তারা খেয়েছে। ঈশান তুলির সাথে চলে গেল। ঈশান তুলির পাশে বসে খাবার খেতে লাগলো। তুলি আম্মু বলল, কি ব্যাপার, তুই খাবি না? আমি ওই বাসায় খেয়েছি, পেটে জায়গা নেই। আমার সাথে অল্প খেয়ে নেন। ঈশান এক লোকমা এগিয়ে দিল। সবাই ওদের দিকে তাকালেই তুলি ঈশানকে না করবে তার আগে তুলির কাজিন বলে ওঠে, আরে আপু খেয়ে নাও, দুলাভাই এত আদর করে দিচ্ছে, খাও খাও। সবাই হাসাহাসি করে। তুলি লোকমা মুখে নিল। ঈশান নিজে খেতে লাগলো, তুলিকেও খাইয়েও দিতে লাগলো। তুলি বলে ওঠে, তুমি খাও, আমি আর খেতে পারবো না। এইবার নাও, আর দিব না। তুলিকে লোকমা খাওয়াই দিয়ে পানি খাওয়াই দিল। ঈশান নিজে খেয়ে হাত ধুয়ে নিল। তুলির কাজিনরা টিস্যু দিলেই ঈশান হাসি মুখে টিস্যু নিয়ে হাত মুছছে। ওদের সাথে চলে গেল। সবার সাথে ছাদে বসে ঈশান সবার সাথে ফ্লার্ট করতে লাগলো। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে গেল। ঈশান 1টার দিকে রুমে গেলে তুলি ঘুমিয়ে গিয়েছে। ঈশান দরজা লাগিয়ে লাইট নিভিয়ে কোলবালিশ জড়িয়ে ধরে তুলির ওড়না মুখের উপর দিয়ে ঘুমিয়ে গেল। ভোরে তুলির ঘুম ভাঙলেই দেখে ঈশানের মুখের উপর ওড়না। তুলি ওড়নাটা নিলেই দেখে ঈশানের মুখ ঘেমে গেছে। তুলি ঈশানের মুখের ঘাম মুছতে গেলেই সেদিকে অপলোকে তাকিয়ে বলতে লাগলো, মাশাল্লাহ, কতটা মায়া মুখে, বাট কত ফাজিল। ঘুমিয়ে আছে দেখে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে, জেগে উঠলে বদমাইশের হাড্ডি হয়। তুলি ঈশানের দিকে মুগ্ধ নয়নে দেখতে লাগলো আর ঘাম মুছতে লাগলো। হঠাৎ করে হাত ধরে বুক জড়িয়ে নিল। তুলি ঈশানের হাত থেকে নিজের হাত ছাড়াতে গেলেই ঈশান নড়ে ওঠে। ঈশান তুলির হাত ছেড়ে ঘুরে ঘুমিয়ে পড়ল। তুলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে উঁচু করে ওয়াশরুম থেকে বের হয়ে জায়নামাজ পিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করতেই মোনাজাত শেষ করতেই হঠাৎ ঈশান জোরে চিৎকার করে উঠল। তুলি চমকে দৌড়ে ঈশানের কাছে গিয়ে জড়িয়ে ধরল। ঈশান তুলিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আম্মু। কি হয়েছে ঈশান? এই ঈশান, বউ, আম্মু, আম্মুকে ওরা নিয়ে যাচ্ছে। বউ, আম্মুকে নিয়ে যেতে না করো না। ঈশান কোথায় তোমার আম্মু? তুমি স্বপ্ন দেখছো, শান্ত হও। ঈশান আমার দিকে তাকাও। তুলি ঈশানকে ঝাঁকি দিল। ঈশানের ঘুম ভেঙে গেল। তুলিকে দেখে ঈশান সরিয়ে দিল। তুলি কিছু বলবে তার আগে ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। তুলি ঈশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, হয়তো বা মোহে বসে থাকলো। ঈশান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে আসলো। ঈশান নামাজ পিছিয়ে নামাজে বসে গেল। ঈশান নামাজ শেষ করলো। তুলি ঈশানের দিকে তাকালেই ঈশান নামাজ তুলে বলল, কোথায় রাখবো? আমি রাখছি, আমার কাছে দাও। ঈশান তুলির হাতে জায়নামাজ দিলেই তুলি ঠিক করে রাখলো। ঈশান ওর ফোন নিয়ে গেম খেলতে লাগলো। তুলি ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমার তোমার সাথে বিয়ে হইলো, সবাইকে দেখলাম, কিন্তু তোমার বাবা মা কোথায়? ওনারা ছিল, আপনি দেখেন নাই?
আমার সাথে তো পরিচয় করিয়ে দিল না, ওদেরকে তো কাউকে পরিচয় করিয়ে দিল না। তোমার বাবা মা ছাড়া সবাই তো আসলো পরিচয় হতে। হি হি হি। ওনাদের দেখতে হলে রাত হতে হয়, রাত হইলে ওনাদের দেখা যায়। মানে কি বলছো? তোমার বাবা মা ভূত নাকি? আমার মা পড়ি, বাবা মানুষ। কি ফালতু কথা বলছো? আমার কাছে আমার মা তো পড়ি ছিল। দেখবেন আমার আম্মুকে। তুলি ঈশানের কাছে গেলেই ঈশান তুলিকে ফ্যামিলি পিক দেখালেই তুলি বলে, হুম, তোমার আম্মু অনেক সুন্দর, পরীর মতো লাগে। তাহলে ওনাকে রাত ছাড়া কেমনে দিনে দেখবেন? রাগ উঠেও না, আম্মু পরী হইলে তোমার আব্বু তো মানুষ, সে কোথায়? সে আমার আম্মুকে ছাড়া থাকতে পারে, তাই উনি আমার আম্মুর সাথে চলে গেছে। কোথায়? কোথায় রাত হোক দেখাবো নে, এখন ডিস্টার্ব করেন না, গেম খেলতে দেন। তুলি বিরক্ত হয়ে চলে গেল। ঈশান খেলতে লাগলো। 8টার দিকে তুলির কাজিন রুমে ঢুকে ঈশানকে টেনে নিচে নিয়ে গেল। ঈশানকে নিয়ে মার্কেটে চলে গেল। ঈশান সবার ইচ্ছা মতো মার্কেট করে দিল। ঈশান এক এক করে সবার জন্য মার্কেট করে পাঠিয়ে দিল। ঈশানের ফ্রেন্ড কল দিলেই ঈশান চলে গেল। দুপুরে ঈশানের দাদু কল দিলে ঈশান কল রিসিভ করে ঈশান বলে, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ঈশান, কোথায় তুমি? দাদু আমি তো সিলেট চলে এসেছি, এইখানে কাজ আছে, 4 দিন পর ফিরবো। কি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? তুমি কাউকে কিচ্ছু না বলে কিভাবে চলে যেতে পারো? দাদু আমার যেতে হবে, বাই, পরে কথা বলছি। ঈশান কল কেটে দিয়ে ওর বন্ধুর আম্মুকে রক্ত দিতে চলে গেল। ঈশান রক্ত দিয়ে বের হতেই ওর বন্ধু জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ দোস্ত, আমার জন্য এত দূরে আসছিস, অসংখ্য ধন্যবাদ। ঈশান বলে ওঠে, যা শালা, তোর একা আম্মু নাকি আমারও তো আম্মু হয়, আমাকে ধন্যবাদ কেন দিস? সর শালা। ও শোন, আমি হোটেলে যাচ্ছি, রাতে পার্টি দিমু, আসিস? ঈশানের কথা শুনে ওর বন্ধু ওদের বাসায় জোর করে নিয়ে গেল। রাতে ঈশান পার্টি দিল ওর ফ্রেন্ডের সাথে, কাজিনদের নিয়ে। ঈশান ওদের সাথে 4 দিন থেকে ঢাকায় চলে আসলো। ঈশান বাসায় কলিং বেল বাজাতেই কাজের লোক দরজা খুলে দিল। ঈশান ভেতরে চলে গেল। ঈশান ভেতরে আসতেই দেখে তুলির ফ্যামিলির মানুষজন ও তুলি বসে আছে। ঈশান সবাইকে সালাম দিল। ঈশান তুলির বড় বোন জামাইকে দেখে বলল, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? তোমার কি কোনো কমন সেন্স নেই? কোন হিসাবে কাউকে কিছু না বলে চলে গেলে সিলেটে, তাও আবার 4 দিন থেকে আসলে? না কারোর ফোন ধরো, না কারোর SMS এর রিপ্লাই করছো, মাথায় কি সমস্যা আছে? বয়স্ক মানুষটাকে চিন্তায় ফেলতে খুব ভালো লাগে তোমার? তুলি ঈশানকে যা নয় তাই বলতে লাগলো। ঈশান কানে আঙুল দিয়ে থেকে বলল, কথা শেষ হয়েছে, আরও বলবেন নাকি? ঈশানের কথা শুনে তুলি ঈশানকে ধাক্কা দিল। ঈশান সোজা টি টেবিলের উপরে পড়ল। টি টেবিলের কানা লেগে ঈশানের কপাল ফেটে গেল। সবাই ঈশানকে ধরল। ঈশান সবাইকে বলল, আরে তেমন কিছু হয় নাই, এত উত্তেজিত হবেন না। তুলি, এটা কি ধরনের ব্যবহার? আর একটু হলে চোখে লাগলে কি হতো বুঝতে পারছিস? হয়েছে, ভালো হয়েছে। কমন সেন্স নেই এমন ছেলেদের দেখলে মেজাজ গরম হয়। বাহ বাহ, আপনি রেগে গেলে ভালোই তো লাগে। ঈশানের কথা শুনে সবাই হেসে দিল। তুলি ঈশানকে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ, ফালতু ছেলে কোথাকার। ঈশান মুখে আঙুল দিয়ে থাকলো। তুলি রেগে আরও কিছু বলবে, তখন রূপার হাজব্যান্ড রবি বলল, তুলি প্লিজ থামো, যা জানো না তা নিয়ে এত কথা বলো না। তোমার বোনেরা শুধু চিল্লাতেই পারে। তুমি জানো ঈশান কেন সিলেটে ছিল? হুদাই চিল্লাচ্ছ। কি জন্য আবার ঘুরতে গিয়েছিল? ফালতু ছেলে একটা। আমার হাওয়া চেঞ্জ, মন চাইছে তাই গেছি। আর দাদু, তোমাকে কতবার বলছি আমাকে নিয়ে না ভাবতে। দাদু আমি যথেষ্ট বড় হয়েছি। যাই হোক, মাথা ব্যথা করছে। তারপরে বউ কপাল লাল করে দিল। ঈশান কথাটা বলেই চলে গেল। তুলি রেগে আম্মু আব্বুর দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, নিজের চোখে দেখলে তো কি ফালতু ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো? বাদর একটা, কোথায় কি বলতে হয় তাও জানে না, কমন সেন্স লেস পোলা একটা। তুলি থামো তো, ও কমন সেন্স লেস পোলা না, ও যথেষ্ট ভালো একটা ছেলে। আমি ছেলে হয়ে ছেলের প্রশংসা করছি। ঈশান কেন সিলেট গিয়েছিল জানো? ওর বন্ধুর সাথে আমাদের হসপিটালে ছিল। ওর বন্ধুর আম্মু রক্ত লাগতো, সেজন্য ও সিলেট গিয়েছিল। ওকে আমি 2 বছর ধরে চিনি। আমি জানতাম না ও তোমার হাজবেন্ড। তোমার কেমন সেন্স বলো তো? 50টা মানুষ, বাবা মা ভাই বোনের সবার শরীরে ওর রক্ত বইছে।
আমাদের হসপিটালে ঈশানের নাম বললেই এক নামে সবাই চিনে যাবে। ওকে সবাই অসম্ভব ভালোবাসে। অনেক মিশুক এবং দুষ্টুমি করে, বাট ও একজন মাটির মানুষ। রবির কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। তুমি জানো ওর সাথে মেয়ে দেওয়ার জন্য কত লোক পাগল। সব মানুষ ওর আশেপাশে মেয়েদেরকে লাগিয়ে দেয়। তোমার ভাগ্য তো ভালো, ওর মতন একজন হাজবেন্ড পেয়েছ। আমি নিজেও তো আমার বোনের জন্য ওকে ঠিক করেছিলাম, বাট আমার বোন তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। শোনো, ওকে বুঝতে পারলে ও হীরা, আর বুঝতে না পারলে ওকে বাদর ফাজিল মনে হবে। হ্যাঁ, এটাও ঠিক বলছো। বড় দাদু ভাই ঈশান দুষ্টু ফাজিল, কিন্তু ও অতটাও খারাপ না। দাদুমণি, তুমি যত রাখবে ও তোমাকে তত রাগানোর চেষ্টা করবে। তবে আমার বিশ্বাস তুমি ওকে সিরিয়াস হতে শেখাতে পারবে। দাদু আরও কিছু বলবে, এখন ঈশান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, দাদু, কলেজে যাচ্ছি, আরও কিছু টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলো তো। আজ থেকে হাত খরচ 10,000 টাকা দেওয়া হবে, ওর বেশি আর কোনো টাকা দেওয়া হবে না। তুলির কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। ঈশান বলল, সিরিয়াসলি? আমার 1,00,000 টাকা হাত খরচ লাগে, অনেক কমিয়েছি, আর কমাতে পারবো না। কথা কানে যায় না? 10,000 টাকার উপরে 1 টাকাও পাবে না। বেশি কথা বলবে তো 500 টাকা করে কেটে নেওয়া হবে। দাদু, চুপ করে আছো কেন? তাড়াতাড়ি ম্যানেজারকে বলে দাও আমাকে যেতে হবে। দাদু ভাই, আমার হাতে কিচ্ছু নেই। আজ 3 দিন ধরে তুলি দাদুমণি অফিস দেখাশোনা করছি। ও যা বলে তাই শুনতে হবে। দাদু, ফান করো না, টাকাটা দিতে বলো, পার্টি করব। সবাইকে পার্টি দিতে চাইছি, মান সম্মান শেষ করে দিও না। আমি মজা করছি না। দাদুর কথা ঈশানের রাগ হতে লাগলো। তুলির ফ্যামিলিকে দেখে নিজেকে কন্ট্রোল করে নিল। মুখের হাসি রেখে বলল, আপনি প্লিজ বলে দেন, আমার মান সম্মানের ব্যাপার। যদি পার্টিটা না দিই, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কে কি করলো আমার দেখার বিষয় না। বিকেলের খরচ সহ 10,000 টাকা দিচ্ছি, ওটা নিয়ে যাও। ঈশানের রাগ বাড়তে লাগলো। ঈশান তুলির বাবা মাকে দেখে কিছু না বলে বের হয়ে গেল। ঈশানের দাদু মিটিমিটি হেসে বলল, কাজ হয়েছে। আপনার নাতিকে কিভাবে টাইট দেওয়া লাগে তা আমি ভালো করেই জানি। সব জায়গায় বেশি টাইট দিতে যেও না, পরে পস্তাতে হবে। ব্যাপার কি দুলা ভাই, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনার কি ক্ষতি করেছি? আমি জাস্ট বললাম এটাই। এদিকে সবাই মিলে কথা বলতে লাগলো। এদিকে ঈশান কলেজে গেলেই আর বেস্ট ফ্রেন্ড রিয়াদ বলল, কিরে, মন খারাপ কেন? আমার হাত খরচ মাত্র 10K, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কি এসব কি বলছিস? মাথা ঠিক আছে? ঠিক বলছি, আমাকে 10K দিয়েছে, এই দেখো। ঈশান রিয়াদকে দেখলে রিয়াদ অবাক হয়ে বলল, এত কম টাকা? এটাই নাকি বেশি হয়েছে? তো দাদু হঠাৎ এমন কেন হইল? আমার বউ এখন সংসারে কিপটামি শুরু করছে। নতুন বউ এমন করেছে? ভাইরে, তোর কপালে দুঃখ আছে। রাগ হচ্ছে খালি। হাসিস না, সব রাগ তোর উপর দেখাবো কিন্তু। থাক ভাই, চল। এই টাকাটা দিচ্ছি, নিয়ে যা। আর কিছুটা তুই ধার দে, ওই মাসে দিয়ে দেব। আচ্ছা, দিয়ে দেবো, এখন চল। ঈশান রিয়াদ চলে গেল। ঈশানরা ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে ওদের টিম নিয়ে চলে গেল। ঈশান 10K টাকা বের করে দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, কিরে ঈশান, তুই তো সব সময় সবার থেকে বেশি টাকা দিস, তাহলে আজকে কিপটামো করছিস কেন? আজকে আমার কাছে এর থেকে বেশি টাকা নাই। ঈশানের কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো আর অনেক ধরনের কথা বলতে লাগলো। ঈশান রাগের বশে ওর এক ফ্রেন্ডকে ঘুষি মারলো। ওর সাথে ঝামেলা লেগে গেল। সবাই দুজনকে থামাতে লাগলো। ঈশানকে রিয়াদ টেনে নিয়ে গেল। ঈশান রেগে রাকিবকে বলল, সর, তোরা যে কেমন ফ্রেন্ড সব বোঝা হয়ে গেছে। আজকে তো তোদের আসল রূপ দেখলাম। আজকে অল্প টাকা দিয়েছি বলে সবার চেহারার রং চেঞ্জ হয়ে গিয়েছে। রিয়াদ কিছু বলবে তার আগেই ঈশান ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। বাইকে উঠে চলে গেল। ঈশান রেগে বাসায় চলে গেল। বাসার সামনে গিয়ে জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলো। কাজের মেয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিল। ঈশানকে দেখে চমকে গেল। ঈশান ভেতরে গেলেই তুলি রেগে বলল, এটা কোন ধরনের ভদ্রতা? অভদ্রের মতো কলিং বেল বাজাচ্ছিলেন কেন? আর এই সময় কলেজ থেকে চলে এসেছো কেন? ঈশান কোনো কথা না বলে চাবি ছুঁড়ে মারল। জুতা ছুঁড়ে ফেলে চলে গেল। তুলি কিছু বলতে যাবে তখনই কাজের মেয়েটা বলে,
ম্যাম এখন যাই না, নিশ্চয়ই বাইরে কিছু হয়েছে। বাইরে ঝামেলা করে ঘরে রাগ দেখানোর মানে কি? দাদুমণি, তুমি এখন যেও না। ও এখন রেগে আছি, তোমাকে উল্টাপাল্টা কিছু বলতে পারে। ওয়েট, আমি রিয়াদকে কল দিচ্ছি। ঈশানের দাদু রিয়াদকে কল দিয়ে লাউড স্পিকারে দিল। রিয়াদকে জিজ্ঞাসা করলে রিয়াদ সব কিছু বলে দিল। ঈশানের দাদু বলে ওঠে, কথায় কথায় এই ছেলে কত যে মিথ্যা বলছে। হ্যাঁ, আল্লাহই ভালো জানে। তাহলে আমাদের বলবে না ডোনেশন করবে, তা না বলে আমাদের বলে পার্টি করবে। ভালো হয়েছে, একদিকে তো বুঝতে পারলে ওর ফ্রেন্ডরা আসলে কেমন। ছেলেটার সাথে এমন না করলেও পারতি। আম্মু তো দানশীল হইলে জীবনে চলবে না। দান করবে না কেন? সবার মতো করলে তো সমস্যা কি? সবার থেকে বেশি টাকা খরচ করে বদ অভ্যাস হয়েছে। থাক, ওসব বাদ দাও, খেতে আসো। তুলি সবাইকে খেতে ডাকলো। ওইদিকে ঈশানের আগে রুমে সব কিছু এলোমেলো করে দিল। হঠাৎ করে ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোনের দিকে তাকাতেই ঈশান সাথে কলটা রিসিভ করলো। বাবু, কোথায় তুই? রুমে। ভালো আম্মু, এটা তো বাংলাদেশের নাম্বার। তুমি কি দেশে এসেছো নাকি? এখন আমাকে এসে নিয়ে যাও। আসছি। ঈশান তাড়াতাড়ি করে শার্ট চেঞ্জ করে নিচে চলে গেল। কাউকে না পেয়ে ড্রয়িং রুমে চলে গেল। ঈশানকে দেখে তুলি বলে, খেতে বসো। খাবো না। দাদু, কারের চাবি দাও। চাবি কেন দিবে? তোমার বাইকের চাবি তো তুমি ভেঙে ফেলেছো, এখন আবার কিসের চাবি চাও? দাদু, ভালো আম্মু এয়ারপোর্টে তাড়াতাড়ি চাবিটা দাও। কি বলছিস? তোর ভালো আম্মু আসছে, আমাকে তো একবার কল দিল না। চাবি দাও তো, আর তার থেকে জিজ্ঞেস করো কেন কল দেয়নি। ঈশানের দাদু কাজের মেয়েকে দিয়ে চাবি আনালো। ঈশান চাবি নিয়ে চলে গেল। তুলি অবাক হয়ে গেল। তুলির আম্মু বলে উঠল, ঈশানের ভালো আম্মু আবার কে? ওর বাবা মা তো মারা গেছে, ওর আম্মু আসলো কোথায় থেকে? আচ্ছা, ছোট মেয়ে যাকে ও ভালো আম্মু বলে ডাকে, ও শাপলাই ওর ভালো মা? তুমি চেনো? হ্যাঁ, শাপলা তো আমার ভালো ফ্রেন্ড, একসাথেই তো পড়াশোনা করেছি। তুমি কি এই বাসার সবাইকে চেনো নাকি আম্মু? মোটামুটি চিনি। আর আয়ানের সাথে তো বিয়ে হয়েছে, তাই না? তুমি জামাইকেও চেনো? এদিকে ওরা কথা বলতে ব্যস্ত হয়ে গেল। এইদিকে ঈশান ওর ফুপুকে নিয়ে বাসায় আসলো। ঈশান লাগেজ নিয়ে বাসায় ঢুকলো। ভেতরে ঢুকে ঈশানের ফুপু তুলের আম্মুকে দেখে তো দুজনকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করতে লাগলো। সবাই ভাবাচাকা খেয়ে দেখতে লাগলো। ঈশান লাগেজের উপরে বসে বলল, এমন দৃশ্য মনে হয় একবার দেখেছিলাম, চেনা চেনা লাগছে। আম্মু এভাবে দাঁড়িয়ে না থেকে গড়াগড়ি খেতে পারো? ঈশানের কথা শুনে দুজন লজ্জা পেয়ে গেল। সাথে সাথে একে অপরকে ছেড়ে দিল। আর ঈশানের ফুপু বলল, 14 বছর পর দেখা হলো, কেমন আছিস? আর তোর ফ্যামিলি কেমন আছে? আর তুলি মামুনি না, আমাকে চিনতে পারছো? আসসালামু আলাইকুম আন্টি, আপনাকে চিনতে পারছি, বাট এটা আপনার বাসা আমি তো ভাবতেই পারছি না। তুলিকে জড়িয়ে ধরে ঈশানের ফুপি আদর করতে লাগলো। ঈশানের হঠাৎ করে একটা কথা মনে পড়তে লাগলো। কথাটা মনে পড়তেই ঈশান লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ঈশান বলে ওঠে, ভালো আম্মু, আমি কি তাহলে তুলি আপুকে? ঈশান কথাটি বলে লজ্জা পেয়ে গেল। তুলির আম্মু কথাটি বুঝতে পেরে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি তোমার বউকে কামড় দিয়েছিলে। এসব কি বলছো আম্মু? আমাকে ওই কামড় দিয়েছিল, থাপ্পড় তো খাইছিল। আসলে এই ছেলেটা থাপ্পড় খাওয়ারের যোগ্য। কি থাপ্পড় মারছিলেন? ওয়েট, ওই সময় তো 2 বছরের বাচ্চা ছিলে। তোমার কিভাবে মনে আছে এসব কথা? ভালো ভালো আম্মুর থেকে আপনাদের গল্প অনেক শুনেছি, শেষমেশ এইটা আমার কপালে জুটলো। ডাক্তার সাহেব জিতছে। বড় আপু অনেক ভালো, আর উনি ছোট থেকে গুন্ডা ছিলেন। চুপ করো বেয়াদব, এখন বুঝতে পারছো আমি তোমার থেকে 5 বছরের সিনিয়র, সম্মান দিয়ে কথা বলবে। তাহলে তুমি তুলি? মাশাআল্লাহ, এখনো আগের মতো রাগ জেতাছে। তেজওয়ালা মাইয়া তোর ভাতিজির বউ? তুলির আম্মুর কথা শুনে ঈশানের ফুপি অবাক হয়ে গেল। ঈশানের ফুপি বলে, কি, তুমি ঈশানের বউ? ঈশানের ফুপি মিটমিট করে হাসতে লাগলো। ঈশান ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, এভাবে হাসো কেন ভালো আম্মু? তুই কি এখনো রেগে আছিস? এখন একদম রেগেনি। আমি তো আর জানতাম না যে তুলি ঈশানের বউ। ওটাই তো তোর ছেলে নাকি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুলির আম্মু রাফিকে আদর করতে লাগলো। ঈশান বলে ওঠে,
ভালো আম্মু, তোমার রুমে লাগেজগুলো রেখে দিলাম। ঈশান কথাটি বলে চলে গেল আর ফুপির রুমে রেখে দিয়ে চলে গেল নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম ভাঙতেই দেখলো তুলি ওর পাশে ঘুমিয়ে আছে। ঈশান তুলির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ঘুমালে মিষ্টি লাগে, আর জেগে গেলে মনে হয় ডাইনি। কথাটি বলার পরে ঈশানের চোখ ড্রেসিং টেবিলের দিকে গেল। ঈশানের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। ঈশান খাট থেকে নেমে লিপস্টিক নিয়ে এসে তুলির মুখে লাগিয়ে দিল। ভূত বানিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে। সাথে চলে গেল। রাফি এসে বলল, ঈশান ভাই চলো বাইরে ঘুরতে যাই। কোথায় যাবি? নদীর পাড়ে যাব। আচ্ছা চল। ঈশান রাফির সাথে বের হয়ে গেল। বাইকের চাবি নিতেই রুমে গেল। তুলি রাগে ঈশানের দিকে লিপস্টিক ছুঁড়ে মারল। ঈশানকে মারতে গেলেই ঈশান দৌড়ে নিচে চলে গেল। তুলি রাগে ঈশানের পেছনে দৌড়াতে লাগলো। সবাই হা করে তুলির দিকে তাকিয়ে আছে। ঈশান রাফিকে বলল, রাফি, বাইকের চাবি ড্রেসিং টেবিলের উপর আছে, তুই গিয়ে নিয়ে বাহিরে আয়। কুত্তা বিড়াল, তুই দাঁড়া, দাঁড়া বলছি। ঈশান মুখ ভেঙচি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তুলি রাগে ফুলদানি ছুঁড়ে মারে। সাথে সাথে বোন রূপা ধরে বলল, কি করছিস কি? তোর মুখের এই অবস্থা কেন? ওই বাদর করেছে, ছাড়ো আপু, আমি ওকে মেরে মুখের মানচিত্র চেঞ্জ করে দিব। বাদর, কুত্তা বিড়াল কোথাকার। তুলির কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। তুলি রেগে গেল আর রাফি বাইকের চাবি নিয়ে দৌড়ে বাহিরে ঈশানের কাছে গিয়ে হাসতে হাসতে বলল, ভাইয়া ভাবির সাথে এমন কেন করছো? ভালো করছি, ওনার জন্য আমার বন্ধুদের কাছে ছোট হতে হয়েছে। চাবি দেখে বুঝতে পারছিস না? কেন, উনি কি করেছে? বাইক চালা, পরে বলছি। রাফি বাইক চালাতে লাগলো। ঈশান সব খুলে বলল। ঈশানের কথা শুনে রাফি হাসতে লাগলো। এদিকে তুলি রেগে বলল, ও আজকে বাসায় আসলে আমি যদি ওর অবস্থা খারাপ না করেছি, আমার নামও তুলি না। আম্মু, আমার ওই ঈশান এমনি আমার ভাসুরের মেয়ে, ওকে খুব জ্বালায়, ফাজিল একটা ও, ভয়ই আসে না আর। ফালতু ছেলে একটা, দাদি একদম ওকে বাদর বানিয়ে দিয়েছে। তুলি এই কথাটি বলে চলে গেল। এদিকে ঈশান রাফির সাথে ঘোরাঘুরি করে রেস্তোরাঁয় খেয়ে রাত 11টার দিকে বাসায় আসলো। ঈশান বাসায় ঢুকতেই দেখে সবাই বসে গল্প করছে। তুলি ঈশান আর রাফির দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন খেতে আসো। ভাবি, আমরা দুজন বাইরে থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা। ঈশান, ভালো আম্মু। আগামীকাল তোমাদের কলেজে নদী ভর্তি হবে, ওকে নিয়ে গিয়ে ভর্তি করে দিও তো। নদী এখানে ভর্তি হবে? আমি তোকে আগেই বলেছিলাম আমাদের কলেজে ভর্তি হওয়ার কথা। ওর আব্বুর উপরে রাগ করে ভর্তি হয়েছিল ওখানে, এখন এখানে ট্রান্সফার হবে। ও কি আসছে? ওই বোকা। ঈশান পেছনে ঘুরে ভুরু কুসকিয়ে বলল, হ্যালো জান। লাথি খাবি? কেন বউ, আমি আবার কি করলাম? তোর বউকে গিয়ে জান বল। আমারে বললে মুখে ঘুষি মেরে দিব। তাই দেখি কেমন করে মুখে ঘুষি দিতে হয়। যাবি? কফি বানিয়েছিস? দে। ঈশান নদীর হাত থেকে কফি নিয়ে সোফায় বসে খেতে লাগলো। তখন নদী রেগে বলল, নানু, তোমার নাতিকে আজও ভালো বানাতে পারলে না? অন্যজনের মুখের খাবার কেড়ে নিতে লজ্জা লাগে না ওর? আমি আর কি বলবো ওকে। আহ, অনেক মজা হয়েছে। রাফি, তুই খাবি নাকি? এই নে। না ভাইয়া, এই কফি খেলে আপু গলা চেপে ধরবে, তুমি খাও, আমার মার খাওয়ার শখ নেই। বাদর ছেলে। নদী, তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। না ভাবি, আমি ওইটাই নেব। নদী ঈশানের কাছে গিয়ে জোর করে নিয়ে কফি খেতে লাগলো। ঈশান কফি নিয়ে টানাটানি করলো। তুলি রেগে গিয়ে বলল, ওর কফি নিয়ে এমন টানাটানি করছো কেন? ওটা দিয়ে দাও, আমি বানিয়ে নিয়ে আসছি। ধুর, সবসময় ধমক দেন কেন? ওই তো সবসময় আমার সব কিছুতে ভাগ বসায়। আমি কেন ওকে শান্তিতে থাকতে দিব? তুই সব কিছুটাই ভাগ বসাস, আমি বসাই না ওকে। যা ভাগ, মান সম্মান তো নেই একদম তোর। বকা চন্দ্রবিন্দু। ওয়েট, রাকিবের সাথে কি হয়েছে রে তোর? কিছু না। আমি সব শুনেছি, বাট রাকিব কি করেছে? সব সময় এত বেশি বুঝিস কেন? জোকার, চুপ থাক।
তুলি রেগে মারতে যাবে ঈশান ভেঙচি দিয়ে দৌড়ে রুমে চলে গেল। ঈশান রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাফির রুমে গেল। ওইখানে গিয়ে ঈশান ঘুমিয়ে গেল। তুলি সবার সাথে গল্প করে রুমে গিয়ে দেখে ঈশান কোথাও নেই। বারান্দায় চলে গেল, সেখানেও নেই। তুলি ওয়াশরুম চেক করলো, সেখানেও পেল না। তুলি ফ্রেশ হয়ে দরজা খুলে ঘুমিয়ে পড়ল। ভোরে ঘুম ভাঙলো, দেখে ঈশান পাশে নেই। তুলি উঠে ফ্রেশ হতেই চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে ওয়াশরুম থেকে বের হয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হলে কোরআন পড়তে লাগলো। কোরআন পড়া শেষ করে তুলি নিচে গেল। নিচে গিয়ে কাজের লোকের সাথে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের উপরে সব গুছিয়ে রাখতে লাগলো। ঈশানের ঘুম ভাঙলেই ঈশান রাফির রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল। রুমে গিয়ে তুলিকে কোথাও না পেয়ে ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সব সাজিয়ে রাখছে। ঈশান বলে উঠল, আপনি এত সকালে কি করেন? সারা রাত কোথায় ছিলে? ভাবি আমার রুমে ছিল। নদীর কথা শুনে ঈশান আর তুলি দুজনেই তাকালো। ও আচ্ছা। ফালতু কথা কেন বললি? আমি তোর রুমে ছিলাম। লাথি মেরে দিব। আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ না যে তোর রুমে গিয়ে থাকবো, তাও আবার রাতে। আমার বউ থাকতে তোর কাছে কেন থাকবো ফালতু? ও মা, তাই? তাহলে রাতে তুই কি করছিলি? বিকালে বউয়ের মুখের 12টা বাজিয়ে দিয়েছিলাম। আমার সাথে যদি কিছু করে সেই ভয়ে রাফি রুমে ঘুমাইছি। ঈশানের কথা শুনে তুলির মন কিছুটা শান্ত হলো। নদী হাসতে হাসতে নিচে নেমে বলে, ভাবি মনে হয় তোর প্রতি অত সিরিয়াস না। আমি যখন বলছিলাম তুই আমার রুমে ছিলি, কোনো কিছু বললো না, জাস্ট ও বললো তার মানে তুই যেখানে ইচ্ছে সেখানে যেতে পারিস, ভাবির কিচ্ছু যায় আসে না। নদীর কথা শুনে ঈশানের খারাপ লাগলো। তুলি ঈশানের মুখ দেখে বুঝতে পারে। তুলি নদীর দিকে তাকিয়ে বলল, এটা আবার কেমন কথা? আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমার বিশ্বাস আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়ের সাথে এমন কিছু করবে না যেটা দেখে আমার খারাপ লাগবে। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। ঈশান তুলির কথা শুনে অবাক হয়ে গেল। তুলির কথা শুনে ঈশানের ফুপি বলল, তুলি, স্বামীর উপরে বিশ্বাস রাখা খারাপ কিছু না। ঈশান বিশ্বাসটা ভাঙিস না কখনো। ফুপির কথা শুনে সবাই সামনের দিকে তাকালো। ঈশান তুলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নদীর বিষয়টা ভালো না লাগলে চলে গেল। ঈশান তুলিকে বলল, আপনাকে সাহায্য করি? তুলি কাজ শেষ করে বলল, না, হয়ে গেছে। অফিসের সময় হয়ে গেছে, আমি রেডি হয়ে আসি। তার আগে আপনারা বসে পড়েন। আন্টি, আমি পরিবেশন করে দেই। তুমি আসো, একসাথে সবাই খাবো। আমিও যাই, গিয়ে কলেজের জন্য রেডি হয়ে নেই গা। আর ওই তুইও রেডি হয়ে নে। তুলির পিছে পিছে ঈশানও চলে গেল। রুমে ঢুকতেই তুলিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশান। তুলি কেঁপে উঠল, কিন্তু নিজেকে শান্ত রেখে সামনে ঘুরে রাগী লুক নিয়ে বলল, এই আমাকে জড়িয়ে কেন ধরছো? তোমাকে কতবার বলবো আমাকে ধরবে না? তুমি তো আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, তাহলে আমি ধরলে সমস্যা কোথায়? কে বলেছে তোমাকে আমি ভালোবাসি, বিশ্বাস করি? মানুষের সামনে চাই না তুমি ছোট হও, যা ইচ্ছা তাই করো। আমার কি তাতে? তুমি কোন মেয়ের সাথে ঘুমাবে, কোন মেয়ের সাথে থাকবে, এতে আমার কিছুই যায় আসে না। তাহলে কি সব মিথ্যা ছিল? হ্যাঁ। ওকে, সরি, আর ধরবো না। ঈশান মন খারাপ করে আলমারি থেকে কলেজ ড্রেস বের করতে লাগলো। তুলি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। তুলি ওদের পেছন পেছন যেতে লাগলো। নদী তুলিকে দেখে ঈশানের বাইকে উঠে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুলির রাগ হতে লাগলো, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে পড়লো। ঈশান গাড়ির সামনে দিয়ে চলে গেল। তুলিও অফিসে চলে গেল। ঈশান কলেজে গেল। ঈশান কলেজে গিয়ে নদীকে নিয়ে সোজা প্রিন্সিপালের কাছে গেল। নদীকে ভর্তি করিয়ে দুজন ক্লাসে চলে গেল। রাকিব আসলেই ঈশান কিছু না বলে চলে গেল। আরে ভাই, আমার সাথে কেন রাগ দেখাচ্ছিস? রাগ তো তোর মাথায় যা ঢোকার ঢুকেছে, ওইটা আর বের হবে না। আমি তো কিছুই করলাম না, তারপর আমার উপর রাগ দেখাচ্ছিস। নদী, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ, চল বাইরে যাই। রাকিব আর নদী বের হয়ে গেল। ঈশান সাথে গেল। ঈশান ছাদে গিয়ে তুলিকে বারবার কল দিতে লাগলো। তুলি কল রিসিভ করতেই ঈশান বলল, আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই কে আপনি? জান, আমাকে চিনছো না? রং নাম্বার। কথাটি বলে তুলি কল কেটে দিল। এদিকে ঈশান আবার কল করতে লাগলো। বারবার কল করলে তুলি রেগে কল রিসিভ করে বলল, এই আপনার সমস্যা কি? বারবার কল দিচ্ছেন কেন? আমাকে আর কল দিলে খবর আছে। জান, তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো?
আমার সাথে এমন করো না। আমার সাথে এমন করলে আমার খুব কষ্ট লাগে তো। বেয়াদব, আমি তোর জান না, নাম্বার চেক করে দেখ কোথায় কল দিয়েছিস। আমি তো ঠিক জায়গায় কল দিয়েছি। জান, তুমি আমাকে সত্যিই চিনছো না? এ তোর বাড়ি কই, নাম কি বলতো? আমার নাম সবুজ। আমাকে চেনো না নাকি এমন কেন করছো? মিস্টার সবুজ, আপনি ভুল জায়গায় কল দিয়েছেন, দয়া করে বিরক্ত করবেন না। সত্যিই চিনছো না আমাকে? তুলি গালাগালি করে ব্লক মেরে দিল। ঈশান কানে আঙুল দিয়ে বলল, ওরে বাবা, এ কি জিনিস! আরেকটা সিম আছে ডিয়ার বউ, দেখি কি করো। ঈশান আরেকটা সিম তুলে আবার তুলিকে কল করতে লাগলো। তুলি কল রিসিভ করলো না। অনেকবার কল দিতেই তুলি রিসিভ করলো। তখন ঈশান বলে ওঠে, জান, তুমি আমাকে ব্লক কেন মারলে? কুত্তা, তুই আবার কল করেছিস? কুত্তা, আমার পেছনে লেগে কোনো লাভ নেই, আমার হাজবেন্ড আছে, বিবাহিত। ফালতু বেশি বুঝিস না। তোকে বের করতে কিন্তু আমার 1 সেকেন্ডও লাগবে না। জেল না খাটতে চাইলে আর কল করিস না বলে দিলাম। তুলি বিরক্ত হয়ে কল কেটে দিল। ঈশান মুস্কি হেসে বলল, তার মানে বউয়ের কোনো এক্স নেই? তাহলে আমাকে মেনে নেয় না কেন? কি সমস্যা? প্রেমিক আছে এজন্যই আমার সাথে এমন করে, বাট প্রেমিক থাকলে তো এমন করে বলতো না। থাক, এখন এসব ভেবে লাভ নেই। ক্লাসে যাই, ক্লাস করে তারপর আবার বউয়ের কাছে যেতে হবে। আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, টাকা চাইলে দেবে কি না আল্লাহ জানে। ঈশান চলে গেল নিচে। ক্লাসে গিয়ে ক্লাস করলো সবগুলো। তারপরে বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো সোজা অফিসে। ঈশান তুলির কেবিনে ঢুকতেই দেখতে পেল তুলি অ্যাসিস্ট্যান্টের সাথে কিছু কথা বলছে। ঈশান অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি একটু বাহিরে যান, আমার বউয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। বুঝতেই তো পারছেন, নতুন বিয়ে হয়েছে, আপনাকে তো আর বেশি কিছু বলতে হবে না। ঈশানের কথা শুনে অ্যাসিস্ট্যান্ট মুসকি মুসকি হাসতে লাগলো, কিন্তু মুখে কিছু বলল না। অ্যাসিস্ট্যান্ট বের হয়ে চলে গেল। তুলি রাগে লুক নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, এই তো সমস্যা কি? বাড়িতে জ্বালিয়ে শান্তি হয় না, আবার অফিসে জ্বালাতে এসেছো? এমনিতেই কিন্তু মেজাজ খারাপ আছে। তুমি কিসের জন্য অফিসে এসেছো? বাদরামি করতে? আমাকে এভাবে বলতে পারলে বউ, আমি সব সময় তোমাকে জ্বালাতন করি। তোমার এত মেজাজ খারাপ আছে কেন? কিছু কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? কেউ কিছু বললে আমাকে বলতে পারো। আমার বউকে কে কি বলেছে আমিও দেখতে চাই। হয়েছে, আর হিরোগিরি দেখাতে হবে না। কিসের জন্য অফিসে আসা হয়েছে সেটা বললে খুব খুশি হতাম। আমার অনেক কাজ আছে, তোমার সাথে ফালতু বকবক করার মতো সময় আমার হাতে নেই। আমার কিছু টাকার দরকার, আমাকে কিছু টাকা দিন, না করবেন না। আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, বাইকের তেল ভরতে হবে, আমার কাছে টাকা নেই। তুমি থাপ্পড় চেরো না? তোমাকে না সেদিনই 10কে দিলাম, এত তাড়াতাড়ি টাকাগুলো কি করলে? টাকা কি হাতের মোয়া পেয়েছো? যখন চাইবে তখনই পেয়ে যাবে। আমি টাকাগুলো হারিয়ে ফেলেছি, আমাকে টাকা দিন, না হলে বাইকে তেল ভরতে পারবো না। তো আমার কাছে 1 টাকাও নেই, বিশ্বাস করুন, আমি সত্যি টাকাগুলো হারিয়ে ফেলেছি। ঈশানের এই কথা শুনে তুলি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, কিছু বলল না। তুলি নিজের মনে মনে বলে উঠল, ভালো কাজই তো করেছো টাকাগুলো দিয়ে, কিন্তু মুখে স্বীকার করো না কেন সেটাই তো বুঝতে পারি না। ঈশানের এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু অতিরিক্ত টাকা খরচ করা এটা অন্যায়, এটা ওকে বোঝাতে হবে। তুলি অনেকক্ষণ চুপ করে আছে, কিছু বলছে না দেখে ঈশান বিরক্ত হয়ে আবারও তুলিকে বলে উঠল, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি কি আমাকে টাকাগুলো দেবেন না নাকি? কতক্ষণ বসে থাকবো টাকার জন্য? বলুন, আপনার নাকি জরুরি কাজ আছে, এখন আপনার দেরি হচ্ছে না? এখন তোমাকে কত টাকা দিতে হবে তাই বলো, আগে শুনি, তারপরে ভেবে দেখছি তোমাকে টাকাগুলো দেওয়া যাবে কি না। আপাতত 3K দিলেই হবে, এর বেশি লাগবে না। এটা দিয়ে আমার চলে যাবে, আমাকে টাকাটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি এখনই। তুমি কি আমার হাতে থাপ্পড় খাওয়ার জন্য এই কথাটা বললে? বাইকে ফুল তেল তুলতে তোমার 3K লাগবে, বাইক ফুল তেল করতে কত লাগবে সেটা বলো। বাইকের তেল উঠাবো, আর আমার একটা টি-শার্ট পছন্দ হয়েছে, আমি টি-শার্টটা কিনবো। আপনি এমন করেন কেন? আপনি আসার পর আমার হাত খরচ কমিয়ে দিয়েছেন, আবার এখন মাত্র 3K টাকা চেয়েছি জন্য আপনি আমার সাথে এরকম করছেন। আমি কিন্তু দাদুকে বলে দিলাম।
দাদুকে তুমি বললে দাদু আমাকে কিছুই বলবেন না। আমি অফিস চালাচ্ছি, দাদু সব দায়িত্ব আমার উপরে দিয়েছে। তুমি সেদিন দেখলে না আমি তোমাকে হাত খরচ কমিয়ে দিয়েছি, দাদু কিছু বললো না আমাকে। তাই আমাকে দাদুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর তোমার বাসায় অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো কে পরবে? সেগুলো আগে পরা শেষ করবে, তারপরে নতুন জিনিস কেনার কথা ভাববে। আপাতত তোমাকে আমি 1000 দিচ্ছি, এটা দিয়ে যা করার করে নিও। ঈশান আর কিছু বলল না, কারণ যদি বেশি কথা বলে তাহলে হয়তো এই টাকাটাও পাবে না তুলির থেকে। টাকাটা নিয়ে ঈশান চলে গেল, বাইকে তেল উঠিয়ে চলে গেল বাড়িতে। ঈশান বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে গেমস খেলছিল। এমন সময় রুমের ভেতরে ঢুকলো তার ভালো আম্মু আর তুলির আম্মু। ঈশান তাদের ওর রুমে আসতে দেখে গেমস খেলা বাদ দিয়ে তার ভালো আম্মুকে বলে উঠল, আরে ভালো আম্মু, তুমি এসেছো, এসো আমার রুমে। কিছু বলবে নাকি? কোনো দরকার আছে? আমাকে তো ডেকে পাঠাতে পারতে, আমি চলে যেতাম তোমার কাছে। কেন? আমি তোর রুমে আসলে কি কোনো সমস্যা নাকি? আমি এসেছি এই জন্য কি হয়েছে? আমি আসতে পারি না তোর রুমে? আমি কি সেটা বলেছি নাকি? তুমি সব সময় খালি ভুল বোঝো আমাকে। এসো বসো, তোমার সাথে অনেক দিন গল্প করা হয় না, আজকে অনেক গল্প করব। আর আন্টি, আপনিও দাঁড়িয়ে আছেন কেন? আপনিও বসুন। আপনি তো আমার রুমে আসেন না, হঠাৎ আমার রুমে এসেছেন, নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই না? হ্যাঁ বাবা, তোমার কাছে এসেছিলাম। আজকে আমরা বাড়ি ফিরে যাব, তোমাকে কিছু কথা বলতে আসলাম। আমার মেয়ে একটু রাগী বেশি, কিন্তু খুব ভালো। ওর সাথে একটু মানিয়ে নিও, কেমন? আর আমাদের বাসা থেকে যখনই সময় পাবে ঘুরে আসবে আমার মেয়েটাকে নিয়ে, ঠিক আছে? তা তো আন্টি অবশ্যই যাব, কিন্তু আজকেই চলে যাবে না, আরও কয়েকটা দিন থেকে গেলেই তো পারতেন। দুলাভাই আর বড় আপু কি চলে গেছে? হ্যাঁ, ওরা তো সেই সকালেই বের হয়ে গেছে। তোমরা কলেজে চলে গেলে তারপরে পরে বের হয়ে গেছে। রুবির জরুরি একটা কল এসেছিল হসপিটাল থেকে, এর জন্য চলে গেছে। আর দেরি করেনি, সাথে তোমার বড় আপু চলে গেছে। ও আন্টি বুঝলাম, কিন্তু আপনারা কখন যাবেন? তুলি আসার পরে যাবেন না ও আসার আগেই চলে যাবেন? তুলিকে ফোন দিয়েছিলাম, তুলি চলে আসবে বলেছে। তুলি আসার পর ওর সাথে দেখা করে আমরা বের হয়ে যাব। ও ঠিক আছে আন্টি, বুঝতে পেরেছি। আপনারাও এসে মাঝে মধ্যে আমাদের এখান থেকে ঘুরে যাবেন, আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, তা তো আসতেই হবে। মেয়ে যেহেতু বিয়ে দিয়েছি, না আসে আর থাকতে পারি? আর তুমিও তো আমার ছেলের মতো, ছেলেকেও তো দেখতে ইচ্ছে করে। যখনই মন চাইবে আমি চলে আসব। আচ্ছা, তোমাকে অনেক বিরক্ত করলাম, তুমি রেস্ট করো। এই চল আমরা নিচে যাই, তুলি আসলে তুমিও নিচে চলে যেও, কেমন? তারপরে ঈশানের ভালো মা এবং তুলির মা দুজনেই চলে গেল নিচে। ফ্যান আবারও শুয়ে শুয়ে গেম খেলতে লাগলো। প্রায় ঘন্টা দুয়েক পরে তুলি চলে আসলো বাসায়। তুলি বাসায় এসে উপরে চলে আসলো ফ্রেশ হতে। তুলিকে আসতে দেখেই ঈশান বলতে লাগলো, বউ, তুমি চলে এসেছো, ঝটপট ফ্রেশ হয়ে নাও, তোমার আম্মুরা নাকি চলে যাবে। আমি তাহলে নিচে যাই। তুলি কোনো কথার উত্তর দিল না। ঈশান বুঝতে পারলো সারাদিন কাজ করেছেন, মেজাজ হয়তো বা খারাপ আছে, সেই জন্য সে আর কিছু না বলে চলে গেল নিচে। ওখানে গিয়ে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। তুলি ফ্রেশ হয়ে নিজের নামতেই তুলির আম্মু বলে উঠল, তুলিমা, তুই তো চলে এসেছিস, তাহলে এখন আমরা চলে যাই। তোরা সবাই সাবধানে ভালোভাবে থাকবি, ঠিক আছে? আর যখনই সময় পাবি তখনই আমাদের পাশ থেকে ঘুরে আসবি। এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকো। এত তাড়াতাড়ি কেন করছো যাওয়ার জন্য? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আম্মুর যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো কিন্তু। ধুর পাগল মেয়ে, কি হবে বাসায়? তোর আব্বু কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিল না, সেজন্য তো আমি এখানে এসেছিলাম তোদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তোর আব্বু আজকে রাতেই ব্যাক করবে, এর জন্য আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুই তো জানিসই তোর আব্বু আমাকে বাসায় না পেলে খুব রাগারাগি করবে, এর জন্য তাড়াতাড়ি করছি। এত চিন্তা করিস কেন, পাগলি মেয়ে কোথাকার? ও এখন বুঝতে পারলাম বিষয়টা। আসলে তুমি সাবধানে বাড়ি ফিরো। তুমি বরং আমাদের বাড়ির গাড়িতেই চলে যাও, ড্রাইভারকে বলছি তোমাকে নামিয়ে দিয়ে আসবে। হ্যাঁ দিদি ভাই, ঠিকই বলেছি। আমাদের বাড়ির গাড়িটা করেই তুমি চলে যাও, তোমাকে নামিয়ে দিয়ে আসবে। তাহলে তোমার মেয়ের চিন্তাটা অনেকটা কম হবে।
ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, আমি না হয় বাড়ির গাড়িতে করে চলে যাব। আর এই যে শাপলা, এখন তো দেশে এসেছিস, আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। আমার সাথে তো এখানে দেখা হয়ে গেল, তার জন্য আবার আমাদের বাড়িতে যেতে ভুলে যাস না। তোর বাড়িতে যেতে আমি কেমন করে ভুলবো বল? তোর হাতের মজার মজার রান্না খেতে হলেও তো আমাকে একবার তোদের বাড়িতে যেতেই হবে। চিন্তা করিস না, আমি তোদের ওখানে গিয়ে ঘুরে আসবো। তুই সাবধানে বাড়ি ফিরিস, আর গিয়ে আমাকে ফোন দিস, কেমন? তারপরে তুলির আম্মু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাড়ির উদ্দেশ্যে। আমি কাজের মেয়ের হাতে হাতে সাহায্য করছে রাতে রান্নার জন্য। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে এলো। সবাই রাতে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। এমন সময় ঈশানের দাদু বলে উঠল, ঈশান এখন আস্তে আস্তে তুই তুলির সাথে অফিসের সব কিছু বুঝে নে। একা মেয়ে কত দিক সামলাবে বল? ও তো কষ্ট হয়ে যায়, বাড়িতে এসে কাজ করে আবার অফিসে কাজ করে। তুই যদি ওর হাতে হাতে একটু সাহায্য করে দিস, তাও তো ওর কিছুটা হলেও এগিয়ে যায়। দাদু, তুমি তো জানো এসব ব্যবসা আমার মাথায় ঢোকে না। তারপর তুমি বারবার শুধু আমাকে এক কথা বলো, তুলি দায়িত্ব নিয়েছে তো। আবার আমাকে কেন তুমি দায়িত্ব দিতে চাচ্ছ? আমি এসব কোনো দায়িত্ব নিতে পারবো না। আমাকে আর এসব কথা বলো না। ঈশানের দাদু ঈশানের কথা শুনে তুলির দিকে তাকালো। তুলি ইশারায় ঈশানের দাদুকে চুপ থাকতে বলল। বাকিটা সে ম্যানেজ করে নিবে ইশারায়। দুজনে কথা বলল। এখানে দাদু তুলির ভরসাতে চুপ করে রইল, কিছু বলল না। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেল। কাজের মেয়ে সব কিছু গুছিয়ে রেখে নিজেও ঘুমিয়ে গেল নিজের রুমে গিয়ে। তুলির রুমে বসে কিছু একটা ভাবছিল। ঈশান ছাদ থেকে নেমে এসে রুমে ঢুকে তুলিকে কিছু একটা ভাবতে দেখে রুমের দরজা আটকে দিয়ে তুলিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার বউ, তুমি এই অসময়ের ঘরে বসে কি ভাবছো? কোনো সমস্যা হয়েছে কি? অফিসে নাকি তোমাকে কেউ কিছু বলেছে? আমি অফিসে গিয়েও দেখলাম তুমি কেমন অন্যমনস্ক। কি যেন ভাবছিলে? তখন জিজ্ঞাসা করলাম, তুমি আমার উপর রাগ দেখালে, কিছু বললে না। এখন তো বলো কি হয়েছে। আচ্ছা, তোমার কি আমাকে বিরক্ত করা ছাড়া কোনো কাজ নেই বলো তো? এমনিতেই সকালবেলা ফোন দিয়ে কে যেন আমাকে বিরক্ত করলো, সেটা নিয়ে ভেবে বুঝতে পারছি না। তারপর আবার তুমি বিরক্ত করতে চলে এলে, তাই না? সব কিছু কিন্তু এবার বিরক্ত লাগছে। আমি কিন্তু তোমাকে থাপ্পড় মেরে বলবো, আমার সাথে কোনো প্রকার কথা বলো না, চুপ করে ঘুমিয়ে পড়ো। তুলির কথা শুনে ঈশানের মনে মনে খুব হাসি পেল, কিন্তু মুখে কিচ্ছু বলল না। ঈশান তুলির দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসলো। তারপরে মনে মনে বলল, আহারে, আমার বেচারা বউটা ভেবেই পাচ্ছে না যে তাকে কে ফোন দিয়েছে। আমি নিজে যে তাকে ফোন দিয়েছিলাম, এখনও সে ধরতে পারলো না। কি মজা! আমার বউয়ের সাথে আরও মজা করব, নাকি সত্যি কথাটা বলে দিব? তুলি ঈশানকে এভাবে মুসকে মুসকে হাসতে দেখে ওর কিছু সন্দেহ হলো। তুলি রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার ঈশান, তুমি এভাবে হাসছো কেন? তুমি কি কোনো শয়তানি করছো আমার সাথে? যদি কোনো শয়তানি করে থাকো তাহলে স্বীকার করে নাও, কিন্তু যদি আমি ধরতে পারি তাহলে তোমার অবস্থা কিন্তু আমি খারাপ করে দিব, বলে দিলাম। আমি কেন তোমার সাথে শয়তানি করতে যাব? আমার কি খেদে কাজ নেই যে তোমাকে ফোন দিয়ে আমি বিরক্ত করব? তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে, আমি এখন শিওর তুমি কিছু করেছো, কিন্তু স্বীকার করছো না। আমি যদি একবার ধরতে পারি না ঈশান, তাহলে তোমার যে কি অবস্থা করব তুমি বুঝতে পারছো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, আমাকে তো তুমি স্বামী হিসেবে মানো, তাহলে আমি তোমার কাছে গেলে তুমি ওরকম আমার উপর রাগ দেখাও কেন? সেটাই বুঝতে পারি না। ওয়েট, একটা কথা বলো, আমি যে তোমাকে হাজবেন্ড বলে মানি সেটা তো আমি তোমাকে বলিনি, তুমি কোথা থেকে জানলে? আমি তো সকালে আমাকে যে ফোন দিয়েছিল তাকে বলেছিলাম, তার মানে তুমিই আমাকে ফোন দিয়েছিলে? দাঁড়াও, তোমার অবস্থা আজকে আমি খারাপ করে দিব। ঈশান নিজের বলা কথা মনে করতেই নিজে বোকা হয়ে গেল। নিজের মুখে নিজের ভুল স্বীকার করে ফেলল। এখন তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, সে তাড়াতাড়ি পালিয়ে যাবে। এমন সময় তুলি ঈশানকে ধরে ফেলল। তারপর বলল, পালিয়ে যাবে কোথায়? আমি তোমাকে ধরে ফেলেছি, আমি বললাম না? তোমার ভুলটা যদি আমি ধরতে পারি তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দিব। এখন দেখো আমি তোমার কি অবস্থা করি। এই বলে তুলি ঈশানকে বিছানায় ফেলে দিল। তারপরে তুলি ঈশানের উপরে উঠে বসলো। তুলি এখানের হাত দুটো তার ওড়না দিয়ে বাঁধতে যাবে, এমন সময় ঈশান চিৎকার করে বলে উঠল, দাদু এসেছে, ওই দেখো দাদু, তুমি আমার উপর থেকে সরো, দাদু চলে আসলো।
ঈশানের কথা শুনে তুলি পিছনে ফিরে দেখতে লাগলো কে এসেছে। এমন সময় ঈশান তুলিকে ধাক্কাতেই বিছানার উপরে ফেলে দিয়ে তুলির উপরে ঈশান উঠল। তারপরে ঈশান হাসতে হাসতে বলে উঠল, সিনিয়র বউ, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? তুমি খালি চালাক না, আমিও বেশ চালাক। দেখেছো কেমন করে তোমাকে বোকা বানিয়ে ফেললাম? হি হি হি। ঈশান, আমি কিন্তু বলছি আমার উপর থেকে নামো, না হলে কিন্তু তোমার অবস্থা আমি আরো অনেক বেশি খারাপ করে দিব। আমি তোমার সিনিয়র হই, আর আমি তোমাকে বলেছিলাম আমার থেকে দূরে দূরে থাকতে। তুমি আমার কাছে এসেছো কেন? আমার কথা কি তুমি ভুলে গেছো? তোমার কথা কি আমি ভুলতে পারি? তুমি বলেছিলে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, সেই জন্য আমি তোমার কাছে আসতে পারবো না। কিন্তু আমি তো এখন জেনে গেছি তুমি আমাকে স্বামী হিসেবে মানো। বাসরাতে যে কাজটা করতে পারিনি, আজকে আমি সেই কাজটাই করব। তুমি যতই আমাকে বাধা দাও না কেন, আমি কিছুতেই কিছু মানব না। ঈশান, এবার কিন্তু তুলি আর কিছু বলতে পারল না। তার আগে ঈশান তুলির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। প্রায় 10 মিনিট কিস করার পর ঈশান তুলির ঠোঁট দুটো ছেড়ে দিল। তুলি ছাড়া পেয়ে চড়ে চড়ে নিঃশ্বাস নিতে লাগলো। তারপরে ঈশানকে রাগী কণ্ঠে বলে উঠল, আর একটু হলে তো আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। এভাবে কেউ কিস করে নাকি? পাগল হয়ে গেছো? তুমি সরো বলছি। আমাকে আর একবারও টাচ করবে না। আমাকে আর একবারও টাচ করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আবার বউকে আদর করব? তুমি বলার কে? আমি আজকে আদর করেই ছাড়বো। তোমাকে বললাম না, তাই চুপচাপ আমার সাথে রেসপন্স করতে থাকো। আর যদি রেসপন্স না করো তাহলে একটু আগে যেভাবে কিস করলাম আরও বেশি করব, কিন্তু তখন আমাকে দোষ দিতে পারবা না, বলে দিলাম এখনই। তুলি বুঝতে পারলো আজকে ঈশানকে হাজার বাধা দিলেও কোনো কাজ হবে না, তাই আর কোনো কিছু বলল না। ঈশান আর তুলি হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। তাদের দুজনের মধ্যেই কোনো বাধা নেই। পরের দিন সকালবেলা তুলির ঘুম ভাঙল। তুলি চোখ খুলে দেখলো ঈশান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তুলি ঈশানের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, এই ফাজিল ছেলেটাকে যে আস্তে আস্তে কিভাবে এতটা ভালোবেসে ফেললাম নিজেই বুঝতে পারিনি। ওর সাথে ঝগড়া করতে করতে ওর প্রেমে পড়ে গেছি। ওর সাথেই থাকতে হবে, এখন এর সাথে মানিয়ে নিতে হবে। মনটা খুব ভালো আর আমাকে খুব ভালোবাসে, যা বুঝলাম। তুলি ঈশানের দিকে তাকিয়ে মনে মনে এসবই ভাবছিল। তখন ঈশানের ঘুমটা ভেঙে গেল। ঈশান ঘুম ঘুম চোখে তুলির দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো গো, আমার দিকে তুমি এভাবে তাকিয়ে আছো? আমার তো লজ্জা লাগছে। আমাকে বুঝি ছাড়তে ইচ্ছে করছে না? আবার আদর খাবে নাকি? আবার যদি বলো তাহলে আরেকবার না হয় আদর করে দেই তোমাকে। ঈশানের মুখে এই কথা শুনে তুলি বেশ লজ্জা পেল। লজ্জায় মাথাটা নিচু করে রইল। তুলিকে লজ্জা পেতে দেখে ঈশান হাসলো, তারপর বলল, আমার বউ লজ্জা পেলে তো খুব মিষ্টি লাগে দেখতে। তাহলে তুমি সবসময় রাগী রাগী মুখে থাকো কেন বলো তো? এখন থেকে সবসময় লজ্জা লজ্জা মুখে থাকবে, যাতে তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, বুঝলে বউ? তুমি তো খুব অসভ্য একটা ছেলে। এসব কি ধরনের কথা? আমার লজ্জা লাগে না আমাকে লজ্জা পাওয়ানোর জন্য আরো বেশি করে এসব ফালতু কথা বলছো, তাই না? তুমি খুব ফাজিল একটা ছেলে। তোমাকে যতটা ভালো ভেবেছিলাম তুমি ততটাও ভালো না দেখছি। আমি আমার বউয়ের সাথে ফাইজলামি করছি, অন্য কারো সাথে তো করছি না। তোমার সাথেই তো করব। তোমার সাথে এখন থেকে আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। আমার আদর সহ্য করার জন্য রেডি হও। সরো তো, এখন অনেক বেলা হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার নিচে নামতে হবে। আজকে অনেক দেরি হয়ে গেল। সবাই কি ভাবছে আল্লাহ জানে। আবার অফিসেও তো যেতে হবে। তোমার সাথে বকবক করলে কি আমার চলবে নাকি? এখন তোমার সব সামলানোর সাথে সাথে আর একটা কাজ যোগ হলো, সেটা হলো আমাকে সব সময় আদরে রাখা। এটা মনে রেখো, না হলে আমি তাকে এখন ছাড়বো না। তুমি বলো যে আমাকে সব সময় আদর করবে, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কে দেখা যাবে। এখন তুমি আমাকে ছাড়ো বলছি। আর একবারও যদি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দিব। আর শোনো, তুমিও উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমার সাথে অফিসে যাবে। আমার সাথে তুমি আস্তে আস্তে সব কাজ বুঝে নিবে। তোমার কোনো কথা আমি শুনবো না। আর যদি আমার কথা না শোনো, তোমার পা ভেঙে বাড়িতে রেখে দিব। তখন কিন্তু আর বন্ধু বান্ধবের সাথে ঘুরতেও যেতে পারবে না, আর বাইরে ঘোরাঘুরি সব বন্ধ হয়ে যাবে। তাই আমি যেটা বলছি সেটা শোনো, তাহলে তোমার সব কথাই আমি শুনবো। ওরে, আমার বউটা তো অনেক রেগে গেছে। না, আর রাগাবো না। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। আমি তোমার সাথে অফিসে যাব।
এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমার একমাত্র বউ, তোমার কথা যদি না শুনি তাহলে কেমন হয় বলো? হয়েছে, আমাকে আর বেশি তেল দিতে হবে না, আমি জানি তুমি আমাকে পাম দিচ্ছ যাতে আমি তোমাকে বেশি বকাবকি না করি, তাই তো? কিন্তু সেটা হবে না, তুমি যত ভুল করবে তত বকা খাবে, মনে রেখো এই কথাটা। আমি আগে ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি গিয়ে ফ্রেশ হয়ে নিও। তুলি এটা বলেই ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। প্রায় 20 মিনিট পর তুলি ফ্রেশ হয়ে বের হয়ে চলে গেল নিচে, আর ঈশান চলে গেল ফ্রেশ হতে। তুলি নিচে নামতেই কাজের মেয়ে বলে উঠল, আপা, আপনি উঠে পড়েছেন? আপনার দেরি দেখে আমি ভাবছিলাম ডাকতে যাব, আপনি চলে এসেছেন। আমি সব কিছু রেডি করে ফেলেছি, আপনার ব্রেকফাস্ট করে নিন। আপনি তো আবার বের হবেন, তাই না? হ্যাঁ, বের হব। দাদু কোথায়? দাদু কি উঠেছে? দাদুকে খেতে দিয়েছো নাকি দাদু আমার জন্য বসে আছে? দাদু আপনাদের সাথে ব্রেকফাস্ট করবে বলে বসে আছে, সবাই মিলে একসাথে খেয়ে নিন। আমি টেবিলে সব কিছু রেডি করে দিয়েছি। তুলি গিয়ে দাদুর পাশে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে ঈশান উপর থেকে নেমে আসলো। ঈশানকে অফিসের ড্রেসে দেখে ওর দাদু অবাক হয়ে গেল। দাদুকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ঈশান বলে উঠল, কি ব্যাপার দাদু, তুমি আমার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আমি কি ভূত নাকি? আমাকে কি নতুন দেখছো? না, তুই তো অফিসে যাস না, হঠাৎ অফিসের ড্রেস পরে নিচে নামলি, সেই জন্য আমি অবাক হলাম। তুই কি অফিসে যাবি নাকি কালকে তোকে বলেছি আর আজকেই অফিসে যাচ্ছিস? বা তোর পরিবর্তন হয়েছে দেখছি। পরিবর্তন না হয়ে কি আর উপায় আছে দাদু? এমন একটা দজ্জাল বউয়ের সাথে বিয়ে দিয়েছো, তার কথা না শুনলে নাকি সে আমাকে আদরই করবে না, এই ভয় দেখিয়েছে। তাহলে তার কথা না শুনে কি আর পারি? ঈশানের মুখে এমন কথা শুনে তুলি বেশ লজ্জা পেয়ে গেল। অপরদিকে ঈশানের দাদু মুস্কি মুস্কি হাসছিল, কিন্তু মুখে আর কিছু বলল না। তুলি মনে মনে ঈশানকে অনেক বকা দিল, কিন্তু দাদুর সামনে আর কিছু বলল না। সবাই মিলে ব্রেকফাস্ট করে ঈশানের তুলি বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে তুলি ঈশানকে আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দিল। তারপর একটা কাজের দায়িত্ব ঈশানকে দিল। তুলির সামনে বসে ঈশান কাজটি সম্পূর্ণ করলো। যেখানে যেখানে ভুল হয়েছে তুলি ওকে বুঝিয়ে দিয়েছে। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 বছর। কালকে ঈশান আর তুলির দ্বিতীয়তম বিবাহ বার্ষিকী। আজকে রাত 12টার সময় তুলি ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছে ঈশানের জন্য। অনেকদিন পর তার বইয়ের থেকে পারমিশন নিয়ে বন্ধু বান্ধবের সাথে বেড়াতে গেছে তুলি। আজকে বাধা দেয়নি, কারণ ঈশানের জন্য সারপ্রাইজ রেডি করছে তুলি। রাত 12টা বাজার 5 মিনিট আগে ঈশান বাড়িতে চলে এলো। আজকে অনেকদিন পর বের হয়েছিল, যার জন্য দেরি করে বাড়িতে ফিরেছে। বাসায় এসে কলিং বেল দিতেই বাসার কাজের লোক এসে দরজাটা খুলে দিল। ঈশান তাকে বলে উঠল, তুই এত রাত পর্যন্ত জেগে আছিস? তোর ম্যাডাম কোথায় ঘুমিয়ে গেছে নাকি? মনে হয় ম্যাডাম ঘুমিয়ে গেছে। ম্যাডাম বলল তার শরীরটা নাকি ভালো লাগছে না, যে ঘুমাবে, এর জন্য আমি আর তার রুমে যাইনি, তাকে ডাকও দেইনি। আপনি যান, দিয়ে দেখুন ম্যাডামের কি হয়েছে, ম্যাডাম ঘুমিয়ে গেছে কিনা। আমি তাহলে এখন ঘুমাতে যাই। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়, আমি রুমে গিয়ে দেখছি তুলির কি হয়েছে। আমাকে তো একবার ফোনও দিল না, আমাকে একবার ফোন দিলে তো আমি চলে আসতাম। কাজের মেয়েটি চলে গেল ঘুমাতে। ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল নিজের রুমে। ঈশান রুমে গিয়ে দেখলো রুম পুরো অন্ধকার। ঈশান কিছু বুঝতে না পেরে রুমের লাইটটা জ্বালানো, আর সাথে সাথে অবাক হয়ে গেল। পুরো রুমটা সুন্দর করে সাজানো, কিন্তু আশেপাশে কোথাও তুলিকে দেখা যাচ্ছে না। ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে এসে তুলিকে খুঁজতে লাগলো। বেলকনিতে এসে দেখে তুলি দাঁড়িয়ে আছে পেছনের দিকে ফিরে। ঈশান তাড়াতাড়ি করে তুলিকে সামনের দিকে ঘুরিয়ে অবাক হয়ে গেল। তুলি সুন্দর করে সেজেছে, দেখতে খুব সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজতেই তুলি ঈশানকে বলে উঠল, শুভ বিবাহ বার্ষিকী আমার জুনিয়র বর। আমি তোমার সাথে 2টা বছর না 2 যুগ কাটাতে চাই, থাকবে তো আমার সাথে? ঈশান তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে জড়িয়ে ধরেই বলে উঠল, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমার সাথেই থাকব। আমি তো তোমার মায়াতে আটকে গেছি। তোমার মায়া থেকে বের হওয়া আমার পক্ষে অসম্ভব। তোমাকে আমি খুব ভালোবাসি, আমার সিনিয়র বউ। তোমার জন্য আজকে একটা বিশেষ সারপ্রাইজ আছে আমার জুনিয়র বর। তুমি সারপ্রাইজটা নেওয়ার জন্য রেডি তো? তোমার থেকে তো সারপ্রাইজ নেওয়ার জন্য আমি সব সময় রেডি। কি বিশেষ সারপ্রাইজ আছে বলো দেখি শুনি। তাহলে চোখ বন্ধ করো, তারপরে দিব, তার আগে দিব না। ঈশান চোখটা বন্ধ করতেই তুলি ঈশানের হাতটা নিয়ে তার পেটের উপরে রাখলো।
ঈশান কিছু বুঝতে না পেরে চোখটা খুলল। তারপরে তুলি ঈশানকে বলে উঠল, তুমি বাবা হবে ঈশান, আমাদের ছোট্ট একটা বেবি হবে। তুলির কথা শুনে ঈশান চুপ হয়ে গেল। ঈশানকে চুপ থাকতে দেখে তুলির মনটা খারাপ হয়ে গেল। ঈশান কিছু বলছে না দেখে তুলি মন খারাপ করে বলে উঠল, কি ব্যাপার ঈশান, তুমি কিছু বলছো না যে? খুশি হওনি তুমি এই খবরটা শুনে? আমি খুশি হব না কেন? আমি খুব খুশি হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনটা পরিপূর্ণ করে দেওয়ার জন্য। তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপরে দুজন মিলে বারান্দায় বসে গল্প করতে করতে রাতের চারটা উপভোগ করতে লাগলো। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন এভাবেই হাসি খুশি আনন্দের জীবন পার করতে পারে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।